ইনফিনিটি ম্যাথ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের আপডেট ক্লাসের নোটিফিকেশন পেতে বেল বাটনটি অল করে দাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চলে আসলাম ক্লাসে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত এর দশম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি, যেটিকে ইংলিশে বাইনোমিয়াল এক্সপেনশন বলা হয়। এই অধ্যায়টির উপর বিগত আমি ছয়টি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই অধ্যায়গুলোর কিছু বেসিক সূত্র এবং কিছু অঙ্ক এবং তার সঙ্গে সৃজনশীল 10.1 অনুশীলনীর। তো আজকের এই ক্লাসটিতে তোমাদেরকে আমি দেখাবো যে অনুশীলনী 10.2 এর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তো তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এর অ্যান্সার তোমরা পেয়ে যাবা। আর আজকের এই ক্লাসটি হবে এই অনুশীলনীর শেষ ক্লাস। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি পরবর্তীতে সেই প্রবলেমের উপর ভিত্তি করেই ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করি। আর ক্লাসটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটনে একটি লাইক দাও এবং বেল বাটনটি অল করে রাখো, তাহলে পরের ক্লাসের নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবা। তো চলো ক্লাসটি শুরু করি। তো আমি প্রথমেই যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এটি। এখানে উদ্দীপক একটি দেওয়া রয়েছে এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাধারণ পদের মান কত। তোমরা যারা সাধারণ পদের এই সূত্রটি বুঝতে প্রবলেম ফেস করো, তোমাদেরকে বলবো উপরে আই বাটনে ক্লিক করে এই ক্লাসটি দেখে নিতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে সাধারণ পদ নির্ণয় সম্পর্কিত সমস্ত প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তারপরও আজকের ক্লাসে আমি এই সাধারণ পদের উপর ভিত্তি করে যেহেতু অঙ্কটি করছি, তো তোমরা দেখলেই অনেকটা বুঝতে পারবা। তো চলো, এখানে খ নম্বর আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে এক্স বর্জিত পদ ও তার মান নির্ণয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন যে এক্স বর্জিত পদ আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, তো তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা ক নম্বর প্রশ্নটির অ্যান্সার করে ফেলি এবং ধাপে ধাপে খ এবং গ নম্বর প্রশ্নটির অ্যান্সার করব। তো আমি প্রথমেই 1 নম্বর প্রশ্নের সমাধান এই কথাটি লিখে নিলাম এবং ক নম্বরটা এখানে দিয়ে দিলাম। তো তারপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, দেওয়া আছে আমাদেরকে যেটা উদ্দীপক, সেই উদ্দীপকটিকে আমরা একটু কাস্টমাইজ করে তুলে নেব। যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্স স্কোয়ার ছিল আর লাস্টের পদটা ছিল 1/x স্কোয়ার আর মাঝখানে ছিল -2। তো আমরা কি করছি, এখানে -2 লিখছি এবং তার সঙ্গে একটি চলক উপরে x নিচ্ছি এবং ভাগ অবস্থায় একটি x নিলাম। এতে করে কি হলো, x এবং x কেটে গিয়ে এখানে 2 থাকবে, কিন্তু লাভের থেকে আমাদের একটা সূত্র তৈরি হচ্ছে এখানে যে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ারের একটি সূত্র এখানে তৈরি হচ্ছে। এবং তারপরে উপরে দেখো একটা 6 দেওয়া আছে পাওয়ার। তো আমরা টেকনিক্যালি এই কাজটিকে এইভাবে করতে পারি, যেমন x - 1/x হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার এবং এই 6 গুণ করে আমরা এখানে একবারে 12 লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে x - 1/x হোল স্কোয়ার আর এই 6 যেহেতু পাওয়ার, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেহেতু গুণ করতে হয়, তাই 2 এবং 6 গুণ করে কিন্তু 12 হয়েছে। তো এখান থেকে আমরা এইভাবে কাস্টমাইজ করে এটাকে ছোট করে নিলাম। তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এর সাধারণ পদ নির্ণয় করার জন্য তোমরা জানো r+1তম পদ নির্ণয় করতে হয়, তাই আমরা এখানে r+1তম পদ এখন নির্ণয় করব। তো তার জন্য আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ পাওয়ার এখানে 12, তাই আমরা এখানে 12 লিখলাম এবং তারপরে সি দিলাম, যেটা কি তোমরা জানো কম্বিনেশনের সি, এবং তারপরে এখানে আর, অর্থাৎ r+1তম পদের সেই আর আমরা এখানে লিখলাম। তো তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছ প্রথম পদ হচ্ছে x, তাই x⁻12 - r। তোমরা জানো এখানে n আর এখানে সি আর থাকে, তাই সেই জন্য n - r এখানে হয়, তাই আমরা 12 - r লিখলাম। আর দ্বিতীয় পদ যেহেতু -1/x, তাই -1/x এর পাওয়ার কিন্তু r হবে। তো এখানে আমরা একটু সেপারেটলি লিখছি, যেমন দেখো -1 এর পাওয়ার r দিলাম আর হচ্ছে x এর পাওয়ার r দিলাম। তো এইভাবেই আমরা এটাকে রাখতে পারি।
অর্থাৎ তোমরা বুঝতে পারলা যে এটাকে এইভাবে একটু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -1 এর পাওয়ার r এবং 12c r x টু দি পাওয়ার 12 আর দেখো এখানে কিন্তু x এর পাওয়ার r এটা কিন্তু হরে আছে, তো এটাকে যদি আমরা লবে নিয়ে যাই তাহলে কিন্তু x টু দি পাওয়ার -r হয়ে যাবে। আর তখন কিন্তু এই x এবং এই x থেকে একটা x আমরা এখানে লিখব, আর পাওয়ারটাকে যোগ করে দিলেই আমরা পাচ্ছি 12 - 2r, কারণ এখানে -r, এটা উপরে গেলে -r, তার মানে -r আর -r মিলে হচ্ছে -2r। তো আশা করি তোমরা বুঝতে পারলা যে কিভাবে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি। তো তার মানে সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাধারণ পদ নির্ণয় করার সময় r+1 তম পদ নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা খ নম্বর প্রশ্নটিকে সলভ করে ফেলি। তোমরা দেখতেই পাচ্ছ খ নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে যে x বর্জিত পদ ও তার মান নির্ণয় করো। তো আমরা এখানে x বর্জিত পদ নির্ণয় করার জন্য খ নম্বরটি দিয়ে নিলাম এবং এখানে মনে করি কথাটি লিখে নিয়ে আমরা r+1 তম পদটি x বর্জিত এই কথাটিকে লিখে নিব। কারণ তোমাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে x বর্জিত পদ মানে যেই পদের মধ্যে কোনো ধরনের x থাকবে না। তাই আমরা r+1 তম পদটি x বর্জিত এই কথাটা সর্বদাই লিখব, মানে যেখানেই দেখব x বর্জিত পদটি নির্ণয় করতে বলছে তখনই আমরা বলবো যে r+1 তম পদটি হচ্ছে x বর্জিত। তো তাহলে আমরা কি করব, ক হতে যেহেতু একটু আগে আমরা r+1 তম পদ বের করেছি এবং সেটা এইরকম একটি প্যাটার্নে ছিল, তাই আমরা কি করব এই x এর পাওয়ার যেটা আছে, তাই x এর পাওয়ার 12 - 2r টাকে আমরা কি করব শূন্য ধরে নিব। যদি এটার পাওয়ার শূন্য হয়ে যায় তার মানে x টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, তখন এই পদটার ভিতরে আর কোনো x থাকবে না, তার তখন এটা হয়ে যাবে x বর্জিত পদ। তো সেই কারণেই আমরা শর্ত মতে এই 12 - 2r = 0 ধরলাম, আর এখান থেকে আমরা সুন্দরভাবে r এর মানটা 6 এটা বের করে ফেললাম। তাহলে তোমরা কিন্তু দেখতে পেলে যে r এর মান যখন আমরা 6 পেয়ে গেছি, তার মানে আমরা বলতেই পারি যে 6 + 1 = 7 তম পদটি x বর্জিত। তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি r এর মান 6 বসাই তাহলে 6 + 1 মানে 7 তম পদ, আর 7 তম পদটি হচ্ছে x বর্জিত। এখানে কিন্তু তোমাকে দুটা মান বের করতে বলছে যে x বর্জিত পদ কত এবং তার মান নির্ণয় করো। তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম যে 7 তম পদ হচ্ছে x বর্জিত এবং এখন তার মান আমরা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এখানে শুধুমাত্র আমরা r এর জায়গায় 6 বসিয়ে দিব। তার মানে দেখো -1 এর পাওয়ার 6, তারপরে 12c 6 এবং x টু দি পাওয়ার, এখানে যদি তোমরা r এর মান 6 বসাও তাহলে কিন্তু 12 - 12 কেটে যায় শূন্য হয়ে যাবে, তাই লেখার কোনো দরকার নেই। তাই আমরা কি করলাম, এইভাবে শুধুমাত্র লিখলাম। এবার এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 924, আর এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলা যে x বর্জিত পদ এবং তার মান কিভাবে নির্ণয় করতে হয়। তার মানে সবসময় তোমাদেরকে r+1 তম পদটি বের করতে হবে, তারপরে সেই বিস্তৃতির r+1 তম পদের যেই x এর পাওয়ার থাকবে সেটা শূন্য ধরতে হবে, আর তারপরে এখান থেকে r এর মানটা নির্ণয় করে নিয়ে শুধুমাত্র এই r এর জায়গাতে r এর মানটা বসিয়ে ক্যালকুলেট করলেই কিন্তু তোমরা মান পেয়ে যাবা খুব সহজেই। তো চলো এবার আমরা দেখি গ নম্বর প্রশ্নটা কি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 এবং 22 তম পদ দুটি সমান হলে x এর মান নির্ণয় করো। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ তোমরা জানো যে এত বড় একটা বিস্তৃতির আমরা 21 তম আর 22 তম পদ বের করব খুবই সহজে, কোনো ধরনের বিস্তৃতি না করে শুধুমাত্র 21 তম পদ আর 22 তম পদ আমরা নির্ণয় করব। তো চলো আমরা নাম্বারিং করে ফেললাম, গ নাম্বারটি দিয়ে নিলাম এবং বলে ফেললাম যে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে আমরা লিখব যে 21 তম পদ। আর তোমরা জানো যে 21 তম পদ লেখা আর 20 + 1 তম পদ লেখা কিন্তু একই কথা, অর্থাৎ আমাদের সর্বদাই কিন্তু যততম পদ আমরা বের করব ঠিক তার থেকে এক কমে দিয়ে আমরা +1 বের করব, মানে এখান থেকে আমরা অবশ্যই 20 + 1 এই 20 + 1 তম পদ আমরা কিন্তু নির্ণয় করব, তোমরা এটা জানো। তাই আমরা দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 44, তারপরে লিখছি সি, তারপরে দেখো এখানে এই 20টাকে আমরা কিন্তু এখানে লিখছি। ওকে, তাহলে 44C20 এবং প্রথম পদ যেহেতু 1 ছিল তাই 1 এর পাওয়ার কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ ওটা 1ই হয়। আর দ্বিতীয় পদ যেহেতু x ছিল তাই দেখো আমরা কিন্তু x এর পাওয়ার
এই যে 20 এটাই লিখলাম, কারণ 20 এখন r এর সাথে তুলনা করা যাচ্ছে, কারণ r+1 তম পদে সেই r হচ্ছে এখানে 20, তো সেই কারণে আমরা x⁻20 দিয়ে দিলাম, অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ার 20 দিলাম। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আকারে লিখতে পারি। তো এবার চলো আমরা দেখে নেই 22 তম পদ যখন বের করব তখনও কিন্তু আমরা এটাকে এবার কি করব, এবার কিন্তু এটাকে মনে মনে 21+1 তম পদ এটার মান বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে r+1 আকারে এটার মান বের করলেই কিন্তু আমরা 22 তম পদের মান পেয়ে যাব। তো দেখো এখানে কিন্তু 44C21 লেখা হয়েছে, তারপরে এখানে প্রথম পদ যেহেতু 1 ছিল তাই লেখার দরকার নাই, দ্বিতীয় পদ যেহেতু x আছে তাই x এর পাওয়ার হচ্ছে কত, r মানে এখানে 21, এই যে দেখো 21 লেখা হয়েছে, আর এটাই হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আশা করি এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ অর্থাৎ 21 এবং 22 তম পদ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা কিন্তু বুঝতে পারলে। তো এবার চলো আমাদের কি বলছে যে এই দুটি পদ সমান হলে, তার মানে প্রশ্ন মতে আমরা এখন লিখব যে এই দুটি পদের মান সমান, তার মানে দেখো আমরা কিন্তু দুই পাশে দুটি লিখে দিলাম। ওকে, তো এবার এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। তো দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করি, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা সাধারণত জানি NCR এর সূত্রটাকে এইভাবে ভাঙানো যায়। যেমন দেখো এখানে উপরে যেটা থাকে অর্থাৎ 44 রয়েছে, এই 44 এটাকে ফ্যাক্টোরিয়াল দিব, তারপরে ডিভাইডেড দিয়ে এখানে 20 রয়েছে সেই 20টাকে আমরা ফ্যাক্টোরিয়াল দিব, আর তারপরে আমরা এই 44 থেকে এই 20 বাদ দিয়ে পাচ্ছি 24, তাই 24 হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে করে কিন্তু আমরা এটাকে করতে পারি, কারণ তোমরা জানো যে NCR এই আকারের এটাকে আমরা সর্বদাই এইভাবে লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল R এবং তার সঙ্গে কি আছে N মাইনাস R ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটাই হচ্ছে আসলে সূত্র, আর এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটা করতে হয়েছে। তো দেখো এই পাশেরটাও কিন্তু আমরা একইভাবে করছি, যেমন দেখো 44 ফ্যাক্টোরিয়াল, তারপরে নিচেরটা কত 21 ফ্যাক্টোরিয়াল, তারপরে 44 থেকে 21 বাদ দিলে 23 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। আর একটা বিষয় এখানে দেখো x⁻20 ছিল আর এখানে x⁻21 ছিল, তো এই পাশে একটি বেশি আছে, তো সেই কারণে আমরা একটা x এই পাশে লিখে রাখলাম। তো আশা করি এইভাবে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো এবার তোমাদের পরের লাইনে যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে দেখো যে এখানে 44 ফ্যাক্টোরিয়াল, এখানেও 44 ফ্যাক্টোরিয়াল, তার মানে উভয় পাশ থেকে আমরা এটাকে কেটে দিতে পারি। তারপরে একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু 20 ফ্যাক্টোরিয়াল আছে আর 24 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে কিন্তু 23 ফ্যাক্টোরিয়াল। তো আমরা জানি যে 24 ফ্যাক্টোরিয়াল যদি আমরা ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নেই তাহলে তার থেকে এক বিয়োগ হয়, কারণ আমরা সূত্র জানি যে ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দেখো আমরা যদি এই ফ্যাক্টোরিয়াল n কে আমরা এইভাবে লিখি, যেমন nটাকে বের করে নিলাম আর তাহলে কি হবে n এর থেকে এক বিয়োগ হয়ে যাবে, তখন সেটা কিন্তু আবার ফ্যাক্টোরিয়াল আকারেই থাকবে। সেমভাবে আমরা যদি এই 24টাকে যদি বের করে ফেলি তাহলে কি হবে 24 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 23 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, তখন এই 23 ফ্যাক্টোরিয়াল আর এই পাশে 23 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে। সেমভাবে এই 21 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 21 বের করে নেই তাহলে কিন্তু দেখো যে 21 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 20 ফ্যাক্টোরিয়াল হবে, তখন ওই 20 ফ্যাক্টোরিয়াল আর এই 20 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে। তো তাহলে কি থাকলো, তাহলে এই পাশে থাকলো উপরে 1/24, শুধুমাত্র 24, কারণ এই পাশে 24 থেকে একটা 24 বের করে নিলে 23 ফ্যাক্টোরিয়াল থাকে, আর সেই 23 ফ্যাক্টোরিয়াল আর এই 23 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেছে তোমরা জানো। তো সেইভাবেই করে আমরা এটা ক্যালকুলেট করছি, আর এই পাশে শুধুমাত্র থাকলো 21 থেকে আমরা 21 বের করে নিয়েছি মানে ফ্যাক্টোরিয়াল থেকে, আর তাহলে থাকলো কত 20 ফ্যাক্টোরিয়াল, আর সেই 20 ফ্যাক্টোরিয়াল আর এই 20 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেছে, তার মানে এই পাশে থাকলো শুধুমাত্র 21। তো এইভাবে করে আমরা এটাকে ক্যালকুলেট করছি, মানে তোমরা শুধুমাত্র এই সূত্রটাকে একটু ফলো করবা তাহলেই কিন্তু তোমাদের এটার অ্যান্সার চলে আসবে। মানে সোজা কথা উভয় দিকে যেন সেম ফ্যাক্টোরিয়াল থাকে তাহলেই কিন্তু আমরা সেটাকে কেটে দিতে পারবো। তো তাহলে দেখো আমাদের কিন্তু ফ্যাক্টোরিয়ালের ঝামেলা থেকে আমরা মুক্ত হতে পারছি। এখন আমরা এখান থেকে জাস্ট x এর মানটা বের করে ফেলি। ওকে, তাহলে এটাকে আমরা মিশিয়ে দেই। ওকে, এটাতে আমি মিশিয়ে দিলাম, আর এখন আমরা লিখতে পারি বা x ইকুয়াল 21/24, অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি x ইকুয়াল 7/8,
আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারলা যে কিভাবে x এর মান আমরা নির্ণয় করলাম এবং কিভাবে এই ক্যালকুলেশনটাকে সলভ করলাম। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো এবার আমরা দেখব যে এর পরের যে সৃজনশীলটি রয়েছে সেটি কি রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 নম্বর সৃজনশীলে এখানে দুটো উদ্দীপক দেওয়া হয়েছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এখানে সব ধরনের কোশ্চেনের কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। দেখো তোমরা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবা যে এই কোশ্চেনটা আমি কেন অ্যাড করছি। এখানে দুটো উদ্দীপকের কিন্তু দেখো ঘাত আলাদা আলাদা, অর্থাৎ একটা 8 একটা 7, একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা। আবার ক নম্বর প্রশ্নটাতে আমি এটা করছি যে পি ও কিউ বিস্তৃতির মোট পদ সংখ্যা কত, তার মানে এই পি এর মোট পদ সংখ্যা কত হবে এবং কিউ এর মোট পদ সংখ্যা কত হবে, এই দুটাকে আসলে যোগ করতে হবে, দুটাকে আলাদা করে পদ সংখ্যা বের করে নিয়ে আমরা যোগ করব। তো চলো এটাকে আগে করে ফেলি। তো 2 নম্বর প্রশ্নের সমাধানে এখানে আমরা ক নম্বরটা দিয়ে নিলাম। তো এখানে আমরা লিখব যে আমরা জানি যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে n অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে বিস্তৃতির পদ সংখ্যার সূত্র হচ্ছে n প্লাস 1 হয়। এটা তোমরা সবাই জানো যে এই ভাষাটাকে তোমরা চাইলে লিখতেও পারো, চাইলে নাও লিখতে পারো। যদি বুঝে থাকো তাহলে তোমরা শুধুমাত্র লিখবা যে আমরা জানি যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1। তো এই কথাটা লিখলেই কিন্তু এনাফ। তো তাহলে আমরা কিন্তু এখন লিখতে পারি যে প্রথমে যেহেতু p রয়েছে তাই আমরা লিখলাম যে অতএব p ইকুয়াল a প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8। যেহেতু সর্বোচ্চ পাওয়ার এখানে 8 আছে তাই আমরা কি করলাম n হিসাবে এটাকে 8 ধরে নিলাম। তাহলে এখানে বললাম যে n ইকুয়াল 8 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু আমি এটার সঙ্গে মিল করে এটাকে লিখছি তাই এইভাবে ভাষাটিকে লিখলাম। তো তারপরে এখান থেকে লিখব যে অতএব বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 8 প্লাস 1, অর্থাৎ দেখো এখানে 8 প্লাস 1 দিয়ে দিলাম, তার মানে 9 হয়ে গেল। তো এভাবে করে আমরা প্রথম এই বিস্তৃতির পদ সংখ্যাটি বের করে ফেললাম। তো একই রকমভাবে আমরা এখন কি করব, এই দ্বিতীয় যে বিস্তৃতি রয়েছে কিউ, এটাকে এখন আমরা লিখব যে এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, তাই আমরা n ইকুয়াল 7 অঋণাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে বলতে পারি। তাই আমরা বলতে পারি যে অতএব বিস্তৃতির পদ সংখ্যা হচ্ছে 7 প্লাস 1 অর্থাৎ 8। তো দেখো আমরা কিন্তু পি এর পদ সংখ্যা 9 পাইছি আর হচ্ছে কিউ এর পদ সংখ্যা হচ্ছে 8 পেলাম। তো অর্থাৎ আমরা বলতে পারি যে পি ও কিউ এর বিস্তৃতির মোট পদ সংখ্যা হচ্ছে 9 প্লাস 8 অর্থাৎ 17। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা ক নম্বর প্রশ্নটা কিন্তু বুঝে অ্যান্সার করলাম। তোমরা যদি এটাকে আলাদা আলাদা করে পদ সংখ্যা বের করে যদি তাহলে কিন্তু হতো না, অবশ্যই তোমাদেরকে দুটা পদ সংখ্যা বের করে নিয়ে যোগ করতে হবে। ওকে, এবার চলো আমরা দেখে নিই খ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাকে কিভাবে আমরা সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ যে খ নম্বর প্রশ্নটাতে পি এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ যথাক্রমে বি, তারপরে দেওয়া আছে যে 512x, তারপরে দেওয়া রয়েছে cx² হলে এ বি সি এর মান নির্ণয় করো। তো আমরা শুধুমাত্র এই পি এর বিস্তৃতি করব এবং তারপরে এটাকে সলভ করব। আমাদের এখানে কিউ এর কোনো দরকার নেই, শুধুমাত্র খ নম্বরে পি এই উদ্দীপকটি দিয়েই কিন্তু আমাদের সলভ করতে হবে। তো চলো এটাকে করে ফেলি। আমরা খ নম্বরটি দিয়ে ফেললাম, তারপরে লিখলাম যে এখানে পি ইকুয়াল এ প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8, এটা আমাদের দেওয়া আছে, তাই এটাকে আমরা উঠিয়ে নিলাম। তারপর এটাকে জাস্ট আমরা বিস্তৃতি করব, আর যেহেতু এখানে 3টি পদ যথাক্রমে বলেছে তাই আমাদেরকে অবশ্যই 3টি পদ বিস্তৃতি করতে হবে। তো তোমরা একটি বেশি করে রাখবা, তারপরে প্লাস ডট ডট দিয়ে রেখে দিবা। তো দেখো আমি এখানে কি করছি, প্রথম পদ যেহেতু এ ছিল তাই এ টু দি পাওয়ার সর্বোচ্চ 8, তাই দেখো এ টু দি পাওয়ার 8 লিখছি। তারপরের পদে আমি প্লাস দিয়ে 8c1, তারপরে দেখো প্রথম পদের পাওয়ার কমে গেল আর দ্বিতীয় পদ এবার এর পাওয়ার কিছু নেই, 1 হলো। কারণ তোমরা জানো যে প্রথম পদে দ্বিতীয় পদের পাওয়ার 0 হয়ে যায়, তাই ওটা লিখিনি, কারণ ওটার পাওয়ার যদি 0 হয় তার মানে ওটার মান হচ্ছে 1, তো সেই কারণে লেখার প্রয়োজন হয়নি। তো দেখো আমি দ্বিতীয় পদে কিন্তু x/2 লিখলাম, তারপরে প্লাস 8c2 আর হচ্ছে দেখো প্রথম পদের পাওয়ার আরও কমে গেছে, তার মানে 6 হলো, আর দ্বিতীয় পদের পাওয়ার কিন্তু দেখো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ 2 হলো। তারপরে প্লাস 8c3 দিয়ে এ টু দি পাওয়ার এবার দেখো আরও কমে গেছে, 5 হলো, আর দ্বিতীয় পদের পাওয়ার আরও বেড়ে গেছে, 3 হলো। এইভাবে করে প্রথম পদের পাওয়ার কমবে এবং দ্বিতীয় পদের পাওয়ার বাড়বে। এইভাবে করে আমরা দেখো প্রথম 4টি পদ আমরা এখানে নির্ণয় করে নিয়েছি, অর্থাৎ তারপরে প্লাস দিয়ে ডট ডট দিলাম। তো আমাদের কিন্তু প্রথম 3টি পদের প্রয়োজন। তো দেখো আমরা কিন্তু এখন এটার উপর ভিত্তি করেই আর এটার সাথে কম্পেয়ার করেই কিন্তু আমরা কাজ করব। তো দেখো আমরা লিখব যে শর্ত অনুসারে।
তারপরে প্রথম পদ এর মান যেহেতু দেখো এখানে বি দেওয়া রয়েছে, তাই আমরা কি করলাম যে বি ইকুয়াল, দেখো প্রথম পদ কত a⁸, তাই আমি a⁸ লিখলাম। এটাকে জাস্ট আমরা রেখে দিতে পারি। তো এবার আমরা কি করব, দ্বিতীয় পদটিকে তুলে নিব, কারণ দেখো দ্বিতীয় পদের মান এখানে দেওয়া ছিল 512x, তাই আমরা কি করলাম, দেখো 512x এই পাশে লিখলাম, তারপর ইকুয়াল দিয়ে এবার আমরা কি করব, এই যে দ্বিতীয় পদ তোমরা দেখতেই পাচ্ছ এইটা 8c1 a⁴ এটা, তো এটাকে আমরা জাস্ট এই পাশে উঠিয়ে নিলাম। তো তারপর এটাকে আমরা ক্যালকুলেট করব। তো চলো আমরা ক্যালকুলেট করে ফেলি। এই যে এই পাশে আমি ক্যালকুলেট করেছি যে এই পাশে দেখো একটা x ছিল আর এই পাশে একটা x, তাই উভয় দিক থেকে x কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো তাহলে থাকলো কত, এই পাশে থাকলো 512 আর এই পাশে থাকলো হচ্ছে 8c1 মানে আসলে 8 হয়, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে এটা পেয়ে যাবা। তারপরে a⁷ মানে এই যে a⁷, আর এখানে x যেহেতু চলে গেছে তাই এটার জায়গাতে 1 থাকবে, তাই 1/2, তাই দেখো হাফ হয়েছে। তো এবার এটাকে জাস্ট আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো এই 2 এই পাশে, আর অর্থাৎ এক কথায় আমরা যে কাজটা করতে পারি, এই 2 দিয়ে যদি এই 8কে মানে ভাগ দিই তাহলে এখানে 4 হয়। তারপরে দেখো এই 4 যদি এই পাশে পার করি তার মানে ভাগ হয়ে যাবে। তারপরে 512কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তার মানে 128 হবে, আর এই পাশে a⁷ থাকবে। সেমভাবে দেখো a⁷ আর এই পাশে যেহেতু 128 রয়েছে তাই আমরা 2 এর পাওয়ার যদি 7 দেই তার মানে দেখো দুই পাশের পাওয়ার কিন্তু সমান হয়ে যায়। আর তোমরা জানো যে দুই পাশের পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে সূচকের সূত্র অনুযায়ী আমরা জানি বেস ইকুয়াল বেস, অর্থাৎ a এর মান আমরা 2 পেয়ে গেলাম। তার মানে দেখো আমাদের কিন্তু একটা অ্যান্সার কিন্তু চলে এসেছে, অর্থাৎ a এর মান কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই a এর মানটাকে যদি এই প্রথম পদের এইখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা b এর মান পেয়ে যাব। অর্থাৎ আমরা এইভাবে লিখব যে প্রথম পদ b ইকুয়াল a⁸, অর্থাৎ আমরা এখন b ইকুয়াল 2⁸ লিখতে পারি। আর 2 এর পাওয়ার 8 দেওয়া মানেই কিন্তু আসলে 256। তার মানে দেখো আমাদের কিন্তু আর একটা অ্যান্সার এখানে বের হয়ে গেল, অর্থাৎ b এর মান আমরা বের করতে পেরেছি। তো এবার দেখো আমরা c এর মান কিভাবে বের করব। তো চলো এবার আমরা এই বিস্তৃতির এই তৃতীয় পদ সমান হচ্ছে এই যে cx², এই দুটাকে আমরা ইকুয়াল করে ফেলি। তো আমরা এখন পরের পেজে চলে যাচ্ছি। দেখো শর্ত অনুসারে আমরা কিন্তু তৃতীয় পদ cx² ইকুয়াল ওইখানে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই পদটা আমরা এই পাশে উঠিয়ে নিলাম। তো তাহলে দেখো এইরকম একটি অংশ তৈরি হয়, অর্থাৎ এই পাশেও x², এই পাশেও x², কারণ দেখো এখানে x/2 এর উপরে হোল স্কয়ার ছিল, তার মানে x²/4 হচ্ছে, তাই এটাকে আমরা জাস্ট ভাঙিয়ে লিখলাম। তারপরের লাইনে দেখো আমরা এখানে c পেলাম আর তারপরে 8c2 মানে হচ্ছে 28 হয়। তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো অথবা এটা তোমরা জানো যে কিভাবে সলভ করতে হয়। ওকে, তো যাই হোক এইভাবে আমরা করে নিলাম। তারপরে দেখো a⁶ হচ্ছে আর গুণ এই পাশে যেহেতু x² চলে গেছে তার মানে 1/4 থাকে। তো এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেট করব, অর্থাৎ এখানে 4 দিয়ে যদি আমরা 28কে ভাগ দিই তাহলে 7 হয়। আর এখানে যেহেতু a এর মান আমরা এর আগেই পেয়েছি 2, তাই এই 2 এখানে বসিয়ে দিলাম, তার মানে 2 এর পাওয়ার 6 হচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে c এর মান ক্যালকুলেট করলেই পাচ্ছি 448। অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে a এর মান 2, b এর মান 256 এবং c এর মান 448 এটাই পেয়েছি, যেটা আমাদের প্রশ্নে বলেছিল। এই অনুযায়ী আমরা মান বের করেছি, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটির অ্যান্সার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা দেখব এবার গ নম্বর প্রশ্নটাকে কিভাবে সলভ করতে হবে, কারণ দেখো এখানে গ নম্বর যে প্রশ্নটি দেওয়া রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সাধারণত তোমাদের বইয়ে দেখবা যে এখানে বিজোড় সংখ্যক যেই সমস্ত মানে পদ রয়েছে তাদেরই মান বের করতে বলে, কিন্তু আমি টেকনিক্যালি এখানে তোমাদেরকে জোড় সংখ্যক পদের মানের জন্য মধ্যপদ নির্ণয় করতে বলেছি, তাই এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে গ নম্বর প্রশ্নটাতে আমরা বলেছি যে কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। ঠিক আছে, এটা সাধারণত তোমাদের ইন্টারমিডিয়েটেও আছে আবার তোমাদের এসএসসিতেও আছে। তো এটা বুঝলে তোমাদের দুই জায়গাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি করব, গ নম্বর প্রশ্নটিকে আমরা জাস্ট প্রথমে উঠিয়ে নিলাম। দেওয়া আছে যে কিউ ইকুয়াল 2x² মাইনাস 1/2x⁻7। তোমরা দেখতেই পাচ্ছ এটার n এর মান হচ্ছে 7, অর্থাৎ বিজোড় সংখ্যা। তো তাহলে আমরা ফার্স্টেই এই কথাটিকে লিখে নিব, যেমন দেখো এত এর বিস্তৃতিতে পদের সংখ্যা হচ্ছে 7 + 1 অর্থাৎ 8। তোমরা জানো যে পদ সংখ্যা এখানে কত, জোড় সংখ্যা, তাই না, যা জোড় সংখ্যা। তাহলে আমরা কয়টা মধ্যপদ পাবো, তাহলে আমরা নিশ্চয়ই দুটা মধ্যপদ পাবো। ঠিক আছে, তো তাই আমরা কি করলাম যে লিখলাম যে সুতরাং ইহার মধ্যপদ দুটি,
এবং তা আমরা এখন লিখব কি, আমরা এখন লিখব মধ্যপদ নির্ণয়ের যে সূত্রটা সেটা লিখব। যেমন দেখো এই পদসংখ্যা ভাগ 2, তার মানে 8/2 তম পদ, অথবা আমরা 4তম পদ লিখতে পারি। আর 4তম পদকে আমরা কিন্তু ভাঙিয়ে লিখলাম এখানে যে 3 + 1তম পদ, কারণ তোমরা জানো যততম পদ নির্ণয় করতে হয় তার থেকে আমরা এক কমে দিয়ে তার সাথে এক যোগ করে অর্থাৎ r+1তম আকারে এটাকে লিখব। যেহেতু 4তম পদ হচ্ছে তাই আমরা কি করলাম 3 + 1তম পদ বের করব, তাহলে কিন্তু আমাদের একটি মধ্যপদ বের হবে। ওকে, তো তারপরে দেখো আরেকটি মধ্যপদ কীভাবে বের করতে হবে, যেহেতু আমরা আরেকটি সূত্র জানি, মানে এর পরের যে পদটা অর্থাৎ প্রথম মানে আগের পদটা হয়েছে কত 4তম পদ, তারা নিশ্চয়ই পরের পদটা কত হবে 5তম পদ হবে। তার মানে পদসংখ্যা ভাগ 2 যোগ 1তম পদ, অর্থাৎ দেখো এবার কিন্তু আমরা এই 2 দিয়ে 8কে কাটলে কিন্তু 4 পাই, আর তার সঙ্গে একটা +1 ছিল, তো এইখানে কিন্তু দেখো +1 আকারেই রয়েছে, অর্থাৎ 4 + 1তম পদই হচ্ছে মধ্যপদ। তো তাহলে আমরা কি কাজ করব, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 3 + 1তম পদ বের করে একটি মধ্যপদ বের করব, আর একটা হচ্ছে 4 + 1তম পদ এর মান বের করে আরেকটি মধ্যপদ বের করব। তো চলো আমরা দুটাকে করে ফেলি। তো আমরা জানি যে মধ্যপদ নির্ণয়ের জন্য বা পদসংখ্যা নির্ণয়ের জন্য যে সূত্রটি আমরা প্রয়োগ করি সেটা কি, সেটা হচ্ছে দেখো 1 + x⁴n এর বিস্তৃতিতে r+1তম পদই হচ্ছে কিভাবে বের করতে হয়। দেখো ওই যে একটু আগে করলাম যে NCR, তারপর প্রথম পদের পাওয়ার হবে n - r, এবং দ্বিতীয় পদ যেহেতু x আছে তাই দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে x⁴r। এটা জাস্ট একটা সূত্র, এটা তোমরা লিখলেও পারো না লিখলেও পারো, লিখতেই হবে এমন কোনো কথা নয়। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এটা লিখছি যে আমরা জানি যে 1 + x⁴n এর বিস্তৃতিতে r+1তম পদের সূত্র হচ্ছে এটা। ওকে, বোঝানোর জন্য। তো এখন আমরা কি করব, যেহেতু এই 3 + 1তম পদ বের করব এবং এই বিস্তৃতির জন্য, তো সেই কারণে দেখো আমরা এখন লিখে ফেলি যে অতএব বিস্তৃতির 3 + 1তম পদ ইকুয়াল 7c3, কারণ দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার 7 রয়েছে, তাই 7c3 মানে এখানে r এর মান 3, তাই এখানে লিখলাম 3। তারপরে দেখো প্রথম পদ যেহেতু রয়েছে কত 2x², তাই দেখো 2x² এর পাওয়ার হচ্ছে 7 - 3। তারপরে দ্বিতীয় পদ যেহেতু -1/2x, তাই দেখো দ্বিতীয় পদ কিন্তু -1/2x এর পাওয়ার কিন্তু আমরা শুধুমাত্র 3 লিখলাম, কারণ 3টা হচ্ছে এখানে r এর সাথে তুলনা করা যাচ্ছে। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমরা এই সূত্রের সাথে মিল করে বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা পরের ক্যালকুলেশনটা করে ফেলি। এই পর্যন্ত আমরা করেছি, তো এর পরের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, দেখো এখানে 7c3 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4, এবং x² এর পাওয়ার নিশ্চয়ই 4 হচ্ছে, আর এখানে -½ এর পাওয়ার 3 ইন্টু 1/x³ লেখা যায়। তারপরের লাইনে আমি ডিটেলস করেছি, দেখো এখানে 7c3 মানে কি, নিশ্চয়ই এখানে তিনটা টার্ম মানে 7 গুণ 6 গুণ 5 আর নিচে 3 গুণ 2 গুণ 1 লেখা যায়। ক্যালকুলেটর ব্যবহার করলেও হয়, আবার এইভাবে ভাঙিয়ে নিজের হাতে করলেও হয়। ওকে, আর তারপরে দেখো এখানে 2 এর পাওয়ার 4, আর এখানে কিন্তু দেখো যেহেতু -1/2 এর পাওয়ার 3 রয়েছে, তাই আমরা কি করলাম এখান থেকে এইভাবে লিখলাম যে 2 এর পাওয়ার 3 যেহেতু নিচে রয়েছে, তাই দেখো আমি কিন্তু এটা নিচেই লিখছি, আর উপরেরটা কিন্তু এই যে 2 এর পাওয়ার 4 ছিল সেটাকে উপরে লিখলাম। আর যেহেতু x² এর পাওয়ার 4 তার মানে x⁴ হয়, তাই দেখো আমি কিন্তু x⁴ লিখলাম উপরে, আর নিচে কত ছিল এই যে x³ তাই নিচে x³ লিখেছি। আর যেহেতু মাইনাস এর উপরে 3 রয়েছে মানে বিজোড় সংখ্যক, তো সেই কারণে মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাই মাইনাস থাকার কারণে আমরা কিন্তু যেহেতু প্রত্যেকটা গুণ অবস্থায় আছে তাই আমরা একদম সামনে মাইনাসটাকে দিয়ে দিলাম। ওকে, এই ক্যালকুলেশনগুলো তোমরা অনায়াসেই পারবা, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে কাটাকাটি করলাম, আমরা প্রথমে এই 3 দিয়ে 6 কাটে 2 করলাম, তারপরে এই 2 কেটে গেল। ওকে, তারপরের লাইনে দেখো আমরা কিন্তু পাচ্ছি এখান থেকে -7 আর 5 গুণ করলে কিন্তু -35, তার সাথে গুণ অবস্থায় থাকবে, যেহেতু এইটা দিয়ে এটাকে কাটলে উপরে একটা 2 থাকে, তো সেই কারণে এই 2 এখানে থাকলো, আর এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে যেহেতু এটার মানে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাই দেখো x⁵ হচ্ছে। তো তার মানে আমরা কিন্তু অরিজিনালি অ্যান্সারটি পেয়ে গেলাম -70 x⁵। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের একটা মধ্যপদ বের হয়েছে, সেটা হচ্ছে 3 + 1তম পদের জন্য। তো এবার চলো আমরা 4 + 1তম পদের জন্য এই সেম প্রসেসেই মধ্যপদটি নির্ণয় করে ফেলি। তো আমরা কি করলাম, লিখবো যে আবার বিস্তৃতির 4 + 1তম পদ, তার মানে দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 7, তারপরে c4, এটা কিন্তু অবশ্যই আমাদের যেটা মেন উদ্দীপক ছিল q, সেই q এর উদ্দীপক অনুযায়ী কিন্তু আমাদের এটা
বসাইতে হবে, যেটা আমি বারবার তোমাদেরকে বলে থাকি। তো দেখো এখানে ওই একই রকমভাবে আমরা জাস্ট এই মানগুলো বসিয়ে নিলাম, তারপরে জাস্ট ক্যালকুলেট করলাম, আগের মতোই ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটি চলে আসলো, অর্থাৎ 35/2 এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা এই অঙ্কটি অর্থাৎ এই দুটি সৃজনশীল অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি আমি এই দুটি সৃজনশীলের উপরেই সাজিয়েছিলাম। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে একটি লাইক দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি অল করে দাও, তাহলে পরের ক্লাসের নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবা। তো এই ছিল ক্লাস, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ক্লাসে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।